ওয়েলকাম টু ফিজিক্স বার্না। আজকে তোমাদেরকে ক্লাস 12 WPTA টেস্ট পেপারের তৃতীয় নাম্বার যে স্কুলটি আছে অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্ট কোশ্চেন অর্থাৎ এই স্কুলের শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে করে দেখাবো। এর আগের ভিডিওতে প্রথম স্কুল এবং দ্বিতীয় স্কুলে সমাধান করে দেওয়া আছে, যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া এই চ্যানেলে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো যে তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে খাতায় নোট ডাউন করতে শুরু করো। আর এই ভিডিও যদি পিডিএফ নিতে চাও তো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে যেটা ডিসক্রিপশানে দেওয়া আছে, তো সেখানে জয়েন হয়ে পড়ে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পিডিএফ নিতে পারো। তো শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন আজকে কি আছে দেখো। প্রথম কোশ্চেন দেওয়া আছে একের একে একটা সমান্তরাল পাত ধারকে প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে একটি পাতে প্লাস কিউ আধান ও অন্যটিতে মাইনাস কিউ আধান দেওয়া হলো। ধারকের পাত দ্বয়ের মধ্যে আকর্ষণ বল কত কাজ করবে? এই ইকুয়েশনটা করার সময় সমান্তরাল পাত ধারকত্বের যে ইকুয়েশন হয় সেটাকে দেখো। উপরে পাতটাকে যদি আমরা এ ধরি আর নিচেটাকে যদি বি ধরি, তাহলে সবসময় বলরেখাগুলো কি ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে অগ্রসর হয়। আর এর ক্ষেত্রফলটা কত ধরেছে এখানে এ। তাহলে আমাদের এ পাতের জন্য আমাদের মধ্যবিন্দু যদি একটা কল্পনা করা হয়, সেখানে প্রাবল্য E1 সমান হয় সিগমা বাই 2K এপসিলন 0 হয়, এবং ধনাত্মক হওয়ার জন্য অভিমুখটা এ থেকে বি এর দিকে হয়। আর বি বিন্দুর জন্যে মাঝখানে যদি একটা প্রাবল্য ধরে নিই, সেটা হচ্ছে E2, সেটা হচ্ছে সিগমা বাই 2K এপসিলন 0 হয়, এবং তার অভিমুখ হচ্ছে AB হয়। তাই দুটোর জন্য ফাইনালি এর মানটা কি আসে? ফাইনালি এর মানটা হয় E1 আর E2 যোগ হয়। আর E1 আর E2 যোগ হয়ে পড়ে, সেইখান থেকে আমাদের মোট যে পা দুটি মধ্যবর্তী সব বিন্দুতে প্রাবল্য হবে সেটা হচ্ছে E সমান সিগমা বাই K এপসিলন 0 হয়। আর তার অভিমুখ কোথা থেকে কোন দিকে হয়? এ থেকে বি অভিমুখী হয়। এটা আমরা জানি। এটাকে আমরা যদি কাজে লাগাই, দেখো তড়িৎ প্রাবল্য থেকে পড়েছি E সমান F বাই কিউ। তাহলে E সমান যদি F বাই কিউ হয়, তাহলে F সমান কত? কিউই। তাহলে কিউ তো কিউ লিখলাম, আর ই এর জায়গায় সিগমা বাই K এপসিলন 0 বসালাম। এখন সিগমা বাই K এপসিলন 0 যদি তুমি করো, এখানে দেখো সিগমার কোনো টার্ম দেওয়া নাই অপশানে। তার জন্য কি করলাম না, তলমাত্রিক ঘনত্ব আধানে যে পড়েছিলাম যে সিগমা সমান কিউ বাই এ, তাহলে সিগমার জায়গায় যদি কিউ বাই এ বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে কিউ স্কোয়ার বাই K এপসিলন 0 এ। তাহলে কিউ স্কোয়ার বাই K এপসিলন 0 এ, এই ইকুয়েশন থেকে কে যদি বায়ু মাধ্যম হিসাবে ধরে কেটা যদি 1 ধরে নিই, তাহলে কিউ স্কোয়ার বাই এপসিলন 0 এ, অর্থাৎ অপশন হবে এটা। এটা অপশন হবে। এই যে অপশন সি যদি বলা হয় যে কিউ স্কোয়ার বাই 2 এপসিলন 0, কখন হবে ওটা না, যদি আমি এখানে সিগমা বাই 2K এপসিলন 0 রেসপেক্টে ধরি। কিন্তু আমরা মধ্যবিন্দুতে ধরবো, কারণ উত্তর বলেছে ধারকের পাত দ্বয়ের মধ্যে। এই যে পাত দ্বয় মানে এই দুটো, আর তাদের মাঝখানে মানে এই জায়গাটা ধরছি, তাহলে কখনো উত্তরটা অপশন সি হতে পারে না, অপশন এটা সঠিক উত্তর হবে। তো এটা হচ্ছে ঘটনা। ভালো করে দেখে নাও, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে। পরের কোশ্চেন দেখো, দুয়ের কোশ্চেনে কি বলা আছে? দুয়ের কোশ্চেন আছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় কোথায়? পরমাণু দ্বারা, অণু দ্বারা, গতিশীল আধানের দ্বারা, আর স্থির মানের আধানের দ্বারা, অর্থাৎ স্থির আধানের জন্য হয়। দেখো চৌম্বক ক্ষেত্রের এই ইকুয়েশনটা খুব আসছে, সেটা হচ্ছে এফ ভেক্টর সমান কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এফটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র বল, কিউটা হচ্ছে আধান, ভি আর বি, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর ভিটা হচ্ছে কণার গতিবেগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আধানের বা কণার গতিবেগ অর্থাৎ বেগটার উপর বিরাটভাবে নির্ভরশীল হয়। তাহলে গতিশীল আধানের ক্ষেত্রে বেগ তার মানে কি গতিশীল হতে হচ্ছে। তাহলে গতিশীল আধানের ক্ষেত্রে শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং সেখান থেকে চৌম্বক বল পাওয়া যায়। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে কোনটা হতে পারে না, সেটা হচ্ছে আমাদের এই যে গতিশীল আধানের দ্বারা, কারণ গতিশীল হতে গেলে এই ভি এর টার্মটা আসে। তাহলে দেখো শুধুমাত্র মানে যে প্লেনভাবে বলে দেওয়া সেটা নয়, বাই ক্যালকুলেশনটাকে তোমরা কাজে লাগাও যে ক্যালকুলেশন থেকে কীভাবে ধরা হবে। 3 নম্বর কোশ্চেন দেখো, তাহলে অপশান কি হয়ে গেল উত্তর? সি এটা। 3 নম্বর কোশ্চেন আছে কোনো কোষে তড়িৎচালক বল নির্ভর করে কোষটির কিসের উপর? এ দিয়ে আছে আকারের উপর, বি হচ্ছে আয়তনের উপর, 3 হচ্ছে সক্রিয় তরলের প্রকৃতির উপর, আর ক্ষেত্রফলের উপর। দেখো কোষের তড়িৎচালক বল মানে হচ্ছে আমরা যখন কোষ নিয়ে পড়েছিলাম অর্থাৎ ওহমের সূত্রের ওই জায়গাটাতে, তখন দু ধরনের কোষের কথা হয়, একটা প্রাথমিক কোষ আর একটা হচ্ছে গৌণ কোষ। প্রাথমিক কোষের ক্ষেত্রে লেগল্যান্স কোষ, ড্যানিয়াল কোষ, এই কোষগুলোর কথা আলোচনা ছিল। তো সেই জায়গাতে একটা ইম্পর্টেন্ট জিনিস যে তড়িৎচালক বল ব্যবহার করা, আর তড়িৎচালক বল কী হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবতে যায় এবং প্রবাহ সবসময় স্টেডি হয়, এটা আমরা জানি, এবং এর জন্য বাহ্যিক উৎসের প্রয়োজন হয়। তাহলে তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার সময় আমাদের ডিসি প্রবাহ ইউজ করা হয়, আর তড়িৎ বিশ্লেষ্য এখানে কাজ করে, এবং সেই তড়িৎ বিশ্লেষ্য যদি গাঢ় হয় তাহলে সেক্ষেত্রে আয়ন খুব বেশি উৎপন্ন হতে পারে।
তো এখানে দেখো সবসময় সেটা ডিপেন্ড করে সক্রিয় তরলের প্রকৃতি। তোমরা যদি ক্লাস 10-এ পড়েছিলে তখন সেই তড়িৎ বিশ্লেষণ পড়ার সময় সেখানে কতগুলো দ্রবণের কথা ইউজ হতো, সেখানে কপার সালফেটের দ্রবণ, জলের তড়িৎ বিশ্লেষণ, এই যে ব্যাপারগুলো, তাহলে এগুলো কি, এগুলো একটা তরলের কথা হচ্ছে। তাহলে এই জন্যে এখানে সক্রিয় তরলটা হচ্ছে এখানে সঠিক হতো। আর তাছাড়া এখানে আকার বা আয়তন, যদি আকারের উপরে নির্ভরশীল হয় তাহলে তো আয়তনের উপর হবে, কিন্তু আকার আয়তন কোনো ফ্যাক্টর করে না। সক্রিয় তরলটা কেমন সেটা বিরাটভাবে ফ্যাক্টর করে, সেটা গাঢ় না লঘু। কারণ গাঢ় হলে তড়িৎ বিশ্লেষ্য গাঢ় তড়িৎ বিশ্লেষ্য হবে, আর লঘু হলে সেক্ষেত্রে কী হবে, লঘু তড়িৎ বিশ্লেষ্য। আর লঘুর তড়িৎ বিশ্লেষণ মানে আয়নের পরিমাণটা কী হয়, কম উৎপন্ন হয়। তো এই হলো ব্যাপার। এরপর 4-এর কোশ্চেন দেখো, 4-এর কোশ্চেন আছে একটি আয়তকণার প্রাথমিক শক্তি E1 ও একটি চৌম্বক ক্ষেত্রে গতিশীল অবস্থায় শক্তি E2, তাহলে কোনটা সমান হবে? E1 ইকুয়ালস টু E2 হবে, লেস দেন হবে, গ্রেটার দেন হবে, না E1 লেস দেন ইকুয়াল E2 হবে? দেখো আয়তকণার প্রাথমিক শক্তি E1 আর চৌম্বক ক্ষেত্রে গতিশীল অবস্থায় শক্তি E2। তাহলে চৌম্বক ক্ষেত্রে গতিশীল প্রাথমিক হচ্ছে E1 আর চৌম্বক ক্ষেত্রে গতিশীল অবস্থায় যদি E2 হয়, তাহলে শর্ত সবসময় কাজ করবে, যতক্ষণ না দুজনের মানটা সমান হচ্ছে ততক্ষণ কিন্তু তার ক্রিয়াশীল বলের মানটা স্থির হতে পারে না। যেমন আমরা চৌম্বক ক্ষেত্র এখানে সাইক্লোটন কম্পাঙ্কের ইকুয়েশন করার সময় আমরা জানি যে অভিকেন্দ্র বলের সাথে চৌম্বক বলটাকে সমান করেছিলাম। যেমন অভিকেন্দ্র বলটাকে FC ধরলাম আর চৌম্বক বলটাকে যদি FM ধরে নিই, তাহলে সেটার সাথে সমান করে আমরা কি করেছিলাম, সাইক্লোটন কম্পাঙ্ক ইকুয়েশন করেছিলাম। তাহলে সবসময় মনে রাখতে হবে যে দুটো বলকে সর্বদা কী হতে হবে না, দুটো বলকে সমান হতে হবে, অর্থাৎ দুটো শক্তিকে সমান হতে হবে। আর যদি সমান হয় তাহলে কিন্তু ব্যালেন্স সৃষ্টি করতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে উত্তর হবে E1 ইকুয়ালস টু E2, অর্থাৎ অপশন ই এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। কখনো কারোর মানটা কারোর থেকে বেশি হওয়া চলবে না। এরপরে দেখো পরের কোশ্চেনে, তড়িৎবাহী তার কুণ্ডলিতে শক্তি সঞ্চিত থাকে কী হিসাবে? তাহলে তড়িৎবাহী তার কুণ্ডলীর কথা বলছে। দেখো সলিনয়েডের কথা তোমাদের মনে পড়ে, সলিনয়েড বা টরয়েড, যেখানে অ্যাম্পিয়ারে বদ্ধপথ সূত্রে ওইখানে ইকুয়েশন আছে। তাহলে ওইখানে সবসময় তারগুলো কি পেঁচানো হয়, ঠিক আছে? তাহলে পেঁচালে কী হয় না, সেখানে পাক সংখ্যা বৃদ্ধি পায়, আর পাক সংখ্যা বৃদ্ধি পেলে কি হয়, চৌম্বক প্লাস বেশি উৎপন্ন হয়, আর চৌম্বক প্লাস যদি বেশি উৎপন্ন হয় তাহলে চৌম্বক আবেশ সৃষ্টি হবে, আর চৌম্বক আবেশ যদি বেশি উৎপন্ন হয় তাহলে তড়িৎচালক বল উৎপন্ন হবে। তাহলে এতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে দেখতে পাচ্ছ পাক সংখ্যার উপর চৌম্বক ক্ষেত্র বিরাটভাবে ডিপেন্ড করে, আর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পেলে সেখানে তড়িৎবাহী কুণ্ডলিতে শক্তি সঞ্চিত থাকবে। তাহলে তড়িৎবাহী কুণ্ডলিতে শক্তি কিস হিসাবে সঞ্চিত হয়, চৌম্বক ক্ষেত্র হিসাবে, আর অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। চৌম্বক ক্ষেত্রের কিসের উপর না, সেটা হচ্ছে তার পাক সংখ্যার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে অপশন কী হবে, অপশন বি চৌম্বক ক্ষেত্রের উপর হবে। এবার 6-এর কোশ্চেন দেখো, তড়িৎচুম্বকীয় ক্ষেত্র সিদ্ধ করে, সিদ্ধ করে মানে লটা মেনটেন করে। দেখো তড়িৎচুম্বকীয় ক্ষেত্রকে সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক হিসাবে ধরা হয়। তাহলে সেটা কার কার সূত্র মেনে চলো? দেখো গাউসের সূত্র অ্যাম্পিয়ার আর ফ্যারাড, কেবলমাত্র গাউস, কেবলমাত্র অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার আর ফ্যারাড। দেখো তড়িৎচুম্বকীয় ক্ষেত্র সবসময় গাউসের সূত্র মেনে চলবে। এছাড়া অ্যাম্পিয়ার এবং ফ্যারাড এদের দুজনের সূত্র মেনে চলে, কারণ তড়িৎচুম্বকীয় জায়গাতে আমরা ফ্যারাডের সূত্র পড়েছি। ফ্যারাডের 3টে সূত্র, ন্যাচারালভাবে 2টো, আর লেঞ্জের সূত্র ধরে নিলে 3টে সূত্র হয়। তাহলে ফ্যারাডের সূত্র তো হবে, সাথে কী হবে, অ্যাম্পিয়ারের সূত্র, আর তার সাথে গাউস। এই যে অ্যাম্পিয়ার, ফ্যারাড আর গাউস এদের তিনজনকে নিয়ে কি হয়, ম্যাক্সওয়েলের সূত্র হিসাবে ধরা হয়। এখানে ম্যাক্সওয়েলের সরণ প্রবাহ মাত্রা বলে একটা ইকুয়েশন আছে, তো সেই জায়গাটা কাজ করে। তাহলে গাউস, অ্যাম্পিয়ার এবং ফ্যারাড এই 3টে সূত্র এখানে সিদ্ধ করছে, অর্থাৎ লটাকে আপডেট করছে। তারপরে তোমার 7-এর কোশ্চেনে কী আছে দেখো, তারপরে আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয় কিসে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে চ্যাপ্টার আছে আলাদা করে ইউনিট করা আছে। তা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সবসময় কিসের উপর ডিপেন্ড করবে? অপশন দেওয়া আছে কি, গতিশীল আধানের জন্য, স্থির আধানের জন্য, ত্বরান্বিত আধানের জন্য। ত্বরান্বিত মানে কি, আধানটা কখনো মানটা বৃদ্ধি পাবে, কখনো হ্রাস পাবে। ত্বরান্বিত কথার মানে এক কথায় ত্বরণ লাভ করবে, আধানটার কী লাভ করবে, ত্বরণ লাভ করবে। তাহলে সেটা কিসের উপর হবে না, সেটা উত্তর হবে ত্বরান্বিত আধানের জন্য। তড়িৎচুম্বকীয় তরঙ্গর ক্ষেত্রে আমাদের উপর দিকের একটা 3 অ্যাক্সিস মানে 3D অ্যাক্সিস যদি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে উপর দিকটাকে আমরা তড়িৎ ক্ষেত্র আর নিচের দিকটায় যদি চৌম্বক ক্ষেত্র ধরে নিই, তাহলে দেখতে পাওয়া যায় এরকমভাবে একটা পিকচার আসে, ঠিক আছে? এই পিকচারটা থেকে বলা EM ওয়েভ হিসাবে কাজ করে, অর্থাৎ সেখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একে অপরের সাথে লম্বভাবে কাজ করে। তো এই জায়গা থেকে বুঝতে পারছে যে একটা আধান সবসময় কী হচ্ছে না, ত্বরান্বিত হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে তার মানটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এবং এর দুটো রকম কাজ করে, একটা অ্যাক্সিলারেশন কাজ করে, একটা রিটার্ডেশনও কাজ করে। তো ন্যাচারালভাবে আধানে স্থির হলে কখনো চলবে না, আর আধান যদি একদম গতিশীল হয় সেটাও হবে না, কারণ এই গ্রাফ থেকে বুঝতে পারছো কখনো মানটা খুব বৃদ্ধি পাচ্ছে, কখনো আবার মানটা হ্রাস পাচ্ছে, যার জন্য গ্রাফটার মধ্যে কী রয়েছে, আপস অ্যান্ড ডাউনস রয়েছে। তাহলে সেটাকে আমাদের ভাষাতে কী বলা হয়, ত্বরান্বিত আধানের জন্য।
8 কোশ্চেন কি বলা আছে, রাস্তার বৈদ্যুতিক বাতির প্রতিফলক রূপে, রিপিট করছি, এটা কোশ্চেনটা আগেও দিয়েছে, রাস্তার বৈদ্যুতিক বাতির প্রতিফলক হিসাবে ব্যবহার করে উত্তল দর্পণ। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হয়, এটা মনে রাখবে, উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হয়। ওই জন্যে সবসময় আমাদের কি ইউজ করা হয় না, আমাদের উত্তল দর্পণকে ইউজ করা হয়, কারণ লাইটটা অনেকটা যেন প্রসারিত, অনেকটা যেন ছড়ায়। তাহলে কী হবে না, বেশি কাছাকাছি একটার পর একটা ল্যাম্প পোস্টকে ইউজ করার দরকার নাই, সেটি কী হবে, ল্যাম্প পোস্টের ডিস্টেন্সটা বাড়বে, তাহলে অনেকটা জায়গা কভার হবে, তাহলে খুব ঘন ঘন ল্যাম্প পোস্ট ইউজ করার কোনো প্রয়োজন থাকছে না। 9 কোশ্চেনে দেখো, 9 কোশ্চেনে বলেছে যে স্বাভাবিক চোখের সাহায্যে যে কোনো দূরত্বে বস্তুকে দেখার ক্ষমতাকে কি বলা হয়, দ্বিনেত্র দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি আর উপযোজন। চোখের উপযোজন ক্ষমতা এমন একটি জিনিস যেখানে স্বাভাবিক চোখের সাহায্যে যে কোনো বস্তুকে দূরে দেখার জন্যে সাহায্য করে। আর ওই উপযোজন ক্ষমতাতেই বলা হয় একটা মানুষ মিনিমাম যে ডিস্টেন্স পরিষ্কারভাবে দেখতে পায় কোনো রকমভাবে কোনো কষ্ট না পেয়ে, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। আর সর্বোচ্চ কতটা দিতে পারে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু আমাদের ফিজিক্স বলছে সর্বোচ্চ সে দেখতে পাবে কত দূর পর্যন্ত, অসীম ডিস্টেন্স পর্যন্ত দেখতে পাবে। এরপরে তার উত্তর হবে উপযোজন ক্ষমতা বলা হয়। এরপর হচ্ছে 10-এ, কোনো ধাতুর নিবৃত্তি বিভব VS ধরেছে আর নিশ্চিত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ বেগ যদি V হয়, তাহলে এদের সম্পর্ক হচ্ছে VS প্রপোর্শনাল 1/v²। এর অপশান দেওয়া আছে, অপশানগুলো আর আমি শোনাচ্ছি না, ইকুয়েশনটা দেখো। আচ্ছা, ইকুয়েশনটা দেখো, VS কথা মানে কি, স্টপিং পোটেনশিয়াল বলা হয়, যেটাকে ভালো ভাষাতে বলা হয় নিবৃত্তি বিভব। আর নিশ্চিত আলো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হয়, V। তাহলে এইখান থেকে লেখা যায় V সমান হচ্ছে √2EVS/m। এটা একটা ইকুয়েশন আছে যেখানে ফটো ইলেকট্রনের নিবৃত্তি বিভবের সাথে তার সর্বোচ্চ বেগের রাশিমালা এটা হয়। তাহলে এখান থেকে সর্বোচ্চ বেগ V ম্যাক্সিমাম বা V যদি ধরা হয়, তাহলে V সমান √2EVS/m হয়। তাহলে এটা যদি স্কোয়ার করে দিই, তাহলে এর রুটটা উঠে আছে, তাহলে V স্কোয়ারটা কী হচ্ছে, VS এর সাথে সমান হচ্ছে। তাহলে এখানে অপশান বিটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হিসাবে কাজ করবে। তাহলে নিবৃত্তি বিভবকে VS ধরা হয়, স্টপিং পোটেনশিয়াল হিসাবে ধরা হয়। তাহলে এটা হচ্ছে অপশন বি উত্তর 10-এরটা। এরপরে কোশ্চেন দেখো, একটি সোজা পরিবাহী সাবেশাঙ্ক কী হবে। দেখো, সোজা পরিবাহী সাবেশাঙ্ক কী হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। সাবেশাঙ্কর ইকুয়েশনে যখন আমরা করি, সাবেশাঙ্কটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। তাহলে একটি সোজা পরিবাহী সাবেশাঙ্ক যদি বলা হয়, সাবেশাঙ্ক যখন ব্যবহার করা হয় তখন কি কয়েল ইউজ করতে হয়, এবং এই কয়েল দু রকম হতে পারে। যদি সাবেশাঙ্ক হয় তাহলে একটা কয়েল থাকবে, আর যদি আবেশাঙ্ক বলা হয়, যেটাকে বলে মিউচুয়াল ইন্ডাকশন, তখন সেখানে ইউজ করা হয় দুটো কয়েল, একটা প্রাইমারি কয়েল আর একটা সেকেন্ডারি কয়েল। তাহলে এখানে পাক সংখ্যাটা একটা বিরাটভাবে ফ্যাক্টর করা হয়, তাহলে তারটা কি পেঁচানো অবস্থায় থাকে, তারটা যদি স্ট্রেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেখানে কোনো পেঁচানো বা পাক সংখ্যা সৃষ্টি হবে না। কিন্তু আমরা ইকুয়েশন থেকে কী পড়েছি যে এল প্রপোর্শনাল n স্কোয়ার হয়, অর্থাৎ পাক সংখ্যার উপরে সাবেশাঙ্ক বিরাটভাবে নির্ভরশীল। পাক সংখ্যা যদি 2 হয় তাহলে সাবেশাঙ্ক হবে 4, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যদি সোজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো রকমভাবে সাবেশাঙ্ক তৈরি হবে না, অর্থাৎ এর মান কত হবে, 0 হবে, ঠিক আছে। এবং সাবেশাঙ্কের ইকুয়েশনে মনে রাখবে ফাই সমান কী হয়, LI, এলটি হচ্ছে সাবেশাঙ্ক বলা হয়, আর সাবেশাঙ্কের একক কী হয়, হেনরি হিসাবে ধরা হয়। আর একটা জিনিস মনে রাখবে, L/R এর একক সময়ের এককের সাথে সমান হয়, ওইগুলোটাও কোশ্চেন করে। তাহলে কারণ কি না, পরিবাহী সর্বদা কুণ্ডলিতে জোড়ানো অবস্থায় থাকে, এই কথাটা ইউজ করতে হবে, আর এই ইকুয়েশনটা তোমাকে দেখাতে হবে, পাশে পারলে একটা ছবি এঁকে দিতে পারো। এরপর তোমাদের 12 কোশ্চেন দেবো, হাইড্রোজেন পরমাণু এনতম বোর কক্ষে আবর্তনরত ইলেকট্রনের রৈখিক ভরবেগ Pn হলে কি সম্পর্ক কাজ করে। দেখো, রৈখিক ভরবেগ Pn এনতম কক্ষে যদি বলা হয় তাহলে সেটা কী হয়, m × Vn। এবার ভিএনের মানটা কত হয়, এই জিনিসগুলোকে একটু ছোটো করে মনে রাখতেই হবে। সেটা হচ্ছে ভিএনটা তার এনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে ভিএন ইজ প্রপোর্শনাল 1/n, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল কাজ করছে। তাহলে VN স্কোয়ার যদি বলি প্রপোর্শনাল 1/Rn হয়, কেন আসে প্রপোর্শনালটা না, সেটা আমি এখানে দেখিয়েছি। দেখো, VN স্কোয়ার প্রপোর্শনাল 1/Rn হয়, আর Rnটাকে nতম কক্ষের ব্যাসার্ধ বলা হয়, তাহলে Rn ইজ প্রপোর্শনাল n স্কোয়ার। তাহলে Rn এর জায়গায় যদি n স্কোয়ার বসায় তাহলে VN স্কোয়ার ইজ প্রপোর্শনাল 1/n স্কোয়ার, তাহলে শুধু VN কী হবে, 1/n হবে। তাহলে এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে এই জায়গাটা তো আমি দেখালাম, তাহলে VN ইজ প্রপোর্শনাল যদি 1/n হয়, তাহলে এইটাকে যদি এখানে পুট করি তাহলে VN এর জায়গায় কী লিখতে পারি, 1/n। তাহলে PN প্রপোর্শনাল কি, m × 1/n, mটা কনস্ট্যান্ট হিসাবে ধরে নিলাম, ভরটা স্থির, তাহলে সেক্ষেত্রে কী লিখতে পারা যায়, PN প্রপোর্শনাল 1/n। তাহলে অপশন বিটা এখানে কারেক্ট।
এরপর এই যে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে যে বোরের এনতম কক্ষপথে বেগটা কত হয়, Z²/4πε0 mRn। তাহলে দেখতে পাচ্ছ VnRn এর সাথে কীভাবে কাজ করে, ব্যস্তানুপাতিক। জেডটা কি, হাইড্রোজেন যদি ধরি তাহলে শুধু 1 ধরা হয়। আর রেডিয়াস বা ব্যাসার্ধের উপর কীভাবে ডিপেন্ড করে না, ε0n²h²/πmz² হয়। ঠিক আছে, এই জেডের মানটা কী হয় 1, হাইড্রোজেনের উপর কাজ করছে। তাহলে আলটিমেট কী হলো যে রৈখিক ভরবেগটা পিএনটা ইজ প্রপোর্শনাল 1/n কাজ করে। এই ইকুয়েশনগুলোকে একটু মনে রাখতে হবে যে ভিএনটা কী হয়, আর এনটা কী হয়, ইএনটা কী হয়, এই তিনটে জিনিস। এরপরে দেখো তারপরে কোশ্চেন আছে কি, নিচের কোনটি অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহীর অপশন হবে সিটা গ্যালিয়াম আর্সেনাইড, এটা হচ্ছে অর্ধপরিবাহী হিসাবে করা হয়। আর এই অর্ধপরিবাহীটি এলইডি তৈরিতে বা এলইডি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এলইডির পুরো নাম কি, লাইট ইমিটিং ডায়োড। এরপরে 14 কোশ্চেনটা দেখো, 80 মিটার উচ্চতায় একটি দূরদর্শন টাওয়ার থেকে সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা হবে তা কত। 80 মিটার উচ্চতা, ধরে নিলাম এটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবী থেকে 80 মিটার উচ্চতা একটা টাওয়ার আছে। তাহলে এইখান থেকে ধরো কোনো একটা ইনফরমেশনকে আমি এই টাওয়ারের মাধ্যমে এইখানে প্রোভাইড করব, তাহলে কতটা পর্যন্ত সে সর্বোচ্চ যেতে পারবে। তার জন্যে একটা ইকুয়েশন হয়, সেটা হচ্ছে নির্ণেয় দূরত্ব ডি সমান হয় √2RH। আর এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ধরা হয়, আর এইচটা কি না ভূপৃষ্ঠ, অর্থাৎ পৃথিবী থেকে কতটা উচ্চতাতে টাওয়ারকে বসানো হয়েছে। তাহলে সেটা ছিল 80 মিটার, তাহলে মিটারকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। তারপর ইকুয়েশন করলে √2 × r এর জায়গায় 6400, আর তার সাথে এইচ এর জায়গায় 80/1000, তাহলে এখানে শূন্য কাটলে √16 × 64 অর্থাৎ 4 × 8 অর্থাৎ 32 কিলোমিটার। আর 32 কিলোমিটার কিসে হয়, অপশান সিতে হয়। তো এই ছিল কোশ্চেন। তাহলে প্রথম আমি সেকশন 1-এর কোশ্চেনগুলো করলাম, এবার সেকশন 2-তে আসছি। সেকশন 2-এর প্রথম 2-এর জায়গার কোশ্চেন দেখো, একে আছে কোনো মাধ্যমের আপেক্ষিক ভেদ্যতা μr, ঠিক আছে, রিলেটিভ আমাদের পারমিয়াবিলিটি হিসাবে ধরা হয়। তো আপেক্ষিক ভেদ্যতা হচ্ছে μr, আর μrটা কি হয় না, μrটা হচ্ছে μ/μ0 হয়। আচ্ছা, তার সাথে চৌম্বক গ্রাহিতা বা চৌম্বক প্রবণতা সেটাকে xm হিসাবে ধরেছে। ন্যাচারালভাবে x হয় না, যাই হয়, যাই হোক xm এর মধ্যে সম্পর্ক কী হবে, এটা আমাদের থিওরিতে ইকুয়েশন আছে এবং সেটাকে যাই হিসাবে ধরেছিল। কোনো মাধ্যমের আপেক্ষিক ভেদ্যতা যদি μr হয় আর চৌম্বক প্রবণতা বা চৌম্বক গ্রাহিতা যদি xm ধরা হয়, তাহলে μr সমান হচ্ছে xm+1 হয়। এই ইকুয়েশনটি তোমার মনে রাখবে এবং এইটার প্রতিষ্ঠাতা দেয়। আর এটা প্রতিষ্ঠা করতে গেলে কতগুলি ইকুয়েশন দরকার হয়, b সমান μh, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এইচটা চৌম্বক প্রাবল্য বলা হয়। আর একটা হয় b সমান μ0 h+m, এমটা হচ্ছে কি চুম্বকত্ব হিসাবে ধরা হয়, আর m সমান কি হয় kh। ঠিক আছে, তো এই ইকুয়েশনগুলো থেকে এই জায়গাটা আসে। এরপরে 2-এর অথবাতে দেখো, 2-এর অথবাতে বলা আছে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সীমাবদ্ধতা। এটা কোশ্চেন করে, হ্যাঁ শর্টে দিয়েছে, লং হিসাবেও দেয়, 2 নম্বরের হয় যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের কী কী লিমিটেশন আছে। অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের বিবৃতিও পরীক্ষায় আসে। আর ওইখানে সলিনয়েড আর টরয়েড, এই যে দুটো রাশিমালা হয়, যে কোনো একটা দেবে। এবছরের জন্য টরয়েডটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো এখানে অথবাতে কি আছে, সূত্রটি কেবলমাত্র সুষম আকারে পরিবাহীর ক্ষেত্রে। তাহলে পরিবাহী সমস্ত আকারটা কী হবে, সুষম। সুষম মানে প্রতি জায়গার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সমান হবে, প্রযোজ্য হয়। এছাড়া স্থির তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এখানে যে তড়িৎ প্রবাহটা হবে সেটা সর্বদা কী হতে হবে, স্থির তড়িৎ প্রবাহ হতে হবে। তাহলে এছাড়া স্থির তড়িৎ প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই দুটি কথাই লিখতে হবে। এরপর 2-এ আছে ঘূর্ণিপ্রবাহ কাকে বলে বা ঘূর্ণিপ্রবাহ কী। ঘূর্ণিপ্রবাহকে ইংরেজিতে এডি কারেন্ট বলা হয়। আর ঘূর্ণিপ্রবাহ ডিটেলস আমি এর আগের ভিডিওতে দিয়েছি। ঘূর্ণিপ্রবাহ ওইখান থেকেও একটা কোশ্চেন ছিল। এখানে সবসময় প্রত্যেকটা স্তরকে ল্যামিনেটেড স্তর হিসাবে ধরে নেওয়া হয়, তাতে যেন ঘূর্ণিপ্রবাহতে তাপটা বেশি না উৎপন্ন হয়। এটা ঘূর্ণিপ্রবাহ মেন কারণ। কোনো পরিবাহীর বস্তুখণ্ড ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বিভিন্ন লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, প্রত্যেকটা আলাদা আলাদা লুপ তৈরি করে দেওয়া হয় আইসোলেটেড করে। তাহলে বিভিন্ন লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে বলে ঘূর্ণিপ্রবাহ। তাহলে এটা হচ্ছে ঘূর্ণিপ্রবাহ ডেফিনেশন। ঘূর্ণিপ্রবাহ হয়ে গেলে এর অথবাদে আছে, এর অথবাটা দেখবে, এর অথবাদে কি করা আছে, এর অথবাতে বলা আছে দেখো যে পারস্পরিক আবেশাঙ্ক কাকে বলে বা কি। পারস্পরিক আবেশাঙ্ককে মিউচুয়াল ইন্ডাকটেন্স বলা হয়। পারস্পরিক আবেশাঙ্ক কি হয় না, দুটো কয়েলকে ইউজ করা হয়। প্রথমে যে কয়েলটা সেটা প্রাইমারি কয়েল, আর দ্বিতীয় যে কয়েলটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে চৌম্বকের আবেশের কারণে সেটা কনভার্ট হয় সেকেন্ডারি কয়েলে, আর সেকেন্ডারি কয়েল থেকে সেখান থেকে আমাদের তড়িচালক বল উৎপন্ন হয়, আর সেটা বর্তনীর মধ্যে ফ্লো হতে শুরু করে। এই ধরনের দুটো কয়েল হয়। মনে রাখতে হবে এইখানে দুটো কয়েলের মধ্যে কোনো একটা পাক সংখ্যাকে বেশি রাখা হয়, আর একটা পাক সংখ্যাকে সবসময়
কম রাখা হয়। যদি প্রাইমারি কয়েলে পাক সংখ্যাকে যদি কম রাখা হয়, সেকেন্ডারিতে বেশি হয়, তাহলে কি কম থেকে বেশি, অর্থাৎ তড়িৎচালক বলের মানটাকে বাড়ানো হচ্ছে। আর যদি বেশি থেকে কম হয়, তাহলে তড়িৎচালক বলের মানটা কমানো হচ্ছে। আমাদের যে ফ্যান হয়, সিলিং ফ্যান বা টেবিল ফ্যান, এগুলোতে দু ধরনের কয়েল ইউজ করা হয়, একটা প্রাইমারি কয়েল আর একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলটাকে অনেক সময় ইলেকট্রিশিয়ানরা বলে, এটাকে বলে স্টার্টিং কয়েল, আর এটাকে বলে রানিং কয়েল। ঠিক আছে, কারণ প্রাইমারি কয়েল স্টার্ট করে আর রানিং কয়েলটা কী করে না, তাকে কন্টিনিউ রান করতে সাহায্য করে। তো মনে রাখবে এটার উত্তর কী হবে, কাছাকাছি রাখা দুটি কুণ্ডলীর একটির মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ হলে অন্যটির সঙ্গে জড়িত, কারণ এর সাথে তো জড়িত অবস্থা থাকে, তো অন্যটির সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহকে কুণ্ডলী দুটি পারস্পরিক আবেশাঙ্ক বলা হয়। এবং ইকুয়েশন কি, ফাই সমান এমআই, এমআই এমটা হচ্ছে কি পারস্পরিক আবেশাঙ্ক হয়। এরপরে তিনের কোশ্চেন দেখো, তিনের কোশ্চেন বলা আছে বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে, এটাকে ডিসপারসিভ পাওয়ার বলা হয়। ডিসপারশন যে ওই জায়গাটা আমাদের পড়েছো, আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ, ওই বিচ্ছুরণের জায়গা আছে। কোনো প্রিজমের কৌণিক বিচ্ছুরণ আর গড় বিচ্যুতির অনুপাতকে বিচ্ছুরণ ক্ষমতা বলা হয়। বিচ্ছুরণ ক্ষমতাকে আমাদের ওমেগা দিয়ে ডিনোট করা হয়, আর ওমেগা সমান ডেল ভি মাইনাস ডেল আর বাই ডেল। ডেল ভি ডেল আর জিনিসটা কি, ডেল ভিটা হচ্ছে ভায়োলেটের জন্য, ডেল আর হচ্ছে রেডের জন্য, অর্থাৎ সবচেয়ে নিচে আর সবচেয়ে উপরের মধ্যবর্তী পার্থক্য, যেটাকে কৌণিক বিচ্ছুরণ বলা হয়। আর ডেলটা কি, ডেলটা হচ্ছে এদের মাঝখানে যে মধ্যবর্তী চ্যুতি, অর্থাৎ সেটা হচ্ছে ইয়েলোটাকে ধরা হয়। তাহলে কৌণিক বিচ্ছুরণ বাই গড় বিচ্যুতি, বা গড় বিচ্যুতিকে অনেক সময় মধ্যবর্তী রশ্মির চ্যুতি হিসাবে ধরা হয়, যেটাকে ইয়েলোকে ধরা হয়। আর একটা মনে রাখবে যে আমাদের যে বেনি আশ্রয়কলা তৈরি হয়, বেনি আশ্রয়কলার তরঙ্গ দৈর্ঘ্যটাকে কী হিসাবে ধরা হয়, এটাকে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে ধরা হয়। এবং তরঙ্গ দৈর্ঘ্য মান কত হয়, 4000 অ্যাংস্ট্রম থেকে 8000, 4000 হয় ভায়োলেটের আর 8000 হয় রেডের। আর মাঝখানে যদি এদেরকে যোগ করে গড় করি, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন করা হয়েছে যে 6000, আর 6000 হয় ইয়েলো, আর ইয়েলোকে ওই জন্য কি মিড কালার হিসাবে ধরা হয়। ঠিক আছে, এরপর অথবাতে দেখো, অথবার ইকুয়েশন কি বলেছে, অথবা কোশ্চেন বলা আছে প্রিজমকে জলে ডোবালে ন্যূনতম চ্যুতিকোণের কী পরিবর্তন হবে। মনে রাখবে প্রিজম যদি জলে ডোবানো হয়, তাহলে মিউটা তার বেড়ে যাবে, কারণ জলে কি হয় প্রতিসরণকটা বেশি, আর প্রতিসরণকটা বেশি হওয়ার জন্য এফটা কমে যাবে। কারণ আমরা লেন্স নির্মাতার ইকুয়েশন থেকে জানি যে 1/f সমান মিউ মাইনাস 1 হয়। তাহলে মিউ যদি বাড়ে, তাহলে সঙ্গে সঙ্গে এফ কমে যাবে, আর ন্যূনতম চ্যুতিকোণ তাহলে কী হবে, হ্রাস পাবে। তার আবার ইকুয়েশন কি, মিউ সমান সাইন এ প্লাস ডেল এম বাই 2 বাই সাইন এ বাই 2 হয়। তাহলে তখন কী হবে, তার ডেল এম বা আমাদের ন্যূনতম চ্যুতিকোণটা হ্রাস পাবে। তো এটা হচ্ছে ঘটনা। লাস্ট কোশ্চেন, হ্যাঁ, তাহলে এই শর্ট কোশ্চেনের লাস্ট আছে যেটা, সেটা হচ্ছে 4-এর ডোপিং আর ডোপেন্ট এর সংজ্ঞা দাও। খুব সহজ, এটা সেমিকন্ডাক্টর জায়গাতে পাবে। এটা ট্রানজিস্টার তৈরির সময় ট্রানজিস্টার দুটো ভাগে ভাগ করা, একটা এনপিএন ট্রানজিস্টার আর একটা পিএনপি ট্রানজিস্টার। এখানে ডোপিং কথাটা আছে। ডোপিং হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করার জন্য যে অপদ্রব্য, দেখো অপদ্রব্যটা কী জন্য ব্যবহার করা হয় বা মেশানো হয় না, তড়িৎ পরিবহন ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য। তড়িৎ পরিবহন ক্ষমতা মানে কি না, ট্রানজিস্টারে যে পিএনপি বা এনপিএন ট্রানজিস্টার বা পিএন জাংশন ডায়োড যখন ইউজ করা হয়, ডোপিং করলে কী হয় না, সেখানে নাম্বার অফ হোল এবং নাম্বার অফ ইলেকট্রনের ব্যাপনতাটা বৃদ্ধি পায়। আর ব্যাপনতাটা বৃদ্ধি পাওয়ার জন্য ইলেকট্রন ফ্লোটা ভালোভাবে হয়, আর তার জন্যে এটা করতে হয়। কিন্তু অপদ্রব্যটা একটা সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিতভাবে করা হয়। তো যে প্রক্রিয়াটা, প্রসেসটা, সেটাকে ডোপিং বলা হয়। হ্যাঁ, আর মিশ্রিত যে অপদ্রব্যটা মেশানো হয়, সেটাকে ডোপেন্ট বলা হয়। যে অপদ্রব্যটা মেশানো হয় সেটাকে ডোপেন্ট বলা হয়, আর যে পদ্ধতি প্রসিডিওরটা সেটাকে ডোপিং বলা হয়। এই দুটো জিনিস লিখে দিতে হবে। তো আজকের ভিডিওতে এই এতগুলি ছিল। এই ভিডিওতে প্রত্যেকটা সলিউশন করলাম, এবং তার সাথে কি কারণে হচ্ছে প্রত্যেকটা খাতায় লিখে নেবে। আর যদি তোমরা চাও যে এটার পিডিএফ নেব, তাহলে পিডিএফ দেওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হও। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমার পিডিএফ রেডি করা আছে, এবং এর জন্য একটা নির্দিষ্ট পেমেন্ট রেডি করা আছে। সেই পেমেন্ট যদি তোমরা একটা নির্দিষ্ট নাম্বারে পাঠিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তার পাসওয়ার্ড পেয়ে যাবে, এবং তুমি এর আনন্দ উপভোগ করতে পারবে, অর্থাৎ ব্যবহার করতে পারবে, অর্থাৎ তোমার টাইমটা অনেকটা বেঁচে যাবে। আর যদি চাও যে না স্যার লিখে নেব, তাহলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, দ্যাটস ইউর উইশ। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, কারণ তোমরা বুঝতে পারছো এই চ্যানেলে কতটা ইম্পর্টেন্ট ভিডিও আমি আপলোড করি। তো আজকের ভিডিও এত দূর পর্যন্ত, বাই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। থ্যাংক ইউ।